ক্লাস 10-এর ছাত্ররা, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। সেটা হচ্ছে চলতড়িৎ। এটা হচ্ছে ষষ্ঠ চ্যাপ্টার, কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি। তো চলতড়িৎ শুরুর আগে বলি, আগে যে ক্লাসটা আমরা পড়েছিলাম, তাপের যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম সেটা পুরো কমপ্লিট হয়েছে। তো আজকে চলতড়িৎ শুরু করার আগে কিছু কথা বলি। যে তড়িৎ আমরা জানি যে দু রকমের, এগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা আগে পড়েছি। ক্লাস 8-এ আমরা খানিকটা আলোচনা করেছি এগুলো, যে তড়িৎ দু রকমের, একটা স্থির তড়িৎ আর একটা চলতড়িৎ। স্থির তড়িৎ নিয়ে অনেকটা আলোচনা হয়েছে ক্লাস 8-এ। স্থির তড়িৎ সম্পর্কে জানো তোমরা, যে এই ধরনের তড়িৎ উৎপন্ন হওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে, সেজন্য এটাকে নাম বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ। আজকে ক্লাস 10-এ তোমাদের যে তড়িৎ নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তো এরপরে বলছি যে তড়িতাধান সম্পর্কে বলি। তড়িতাধান সম্পর্কেও তোমরা জানো যে তড়িতাধান দু রকমের হয়, একটা ধনাত্মক একটা ঋণাত্মক তড়িতাধান হয়। ইলেকট্রনস বা প্রোটনস যেগুলো আমরা বলে থাকি তড়িতাধান। তো তড়িতাধান কে সাধারণত কিউ চিহ্ন দিয়ে লেখা হয়, এবং ছোটদের কিউ বা বড়দের কিউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এবং সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক নিশ্চয়ই জানা আছে, এটাকে বলা হয় স্ট্যাট কুলম। এসআই পদ্ধতিতে বলা হয় কুলম। আরও কিছু কথা বলি, যেমন ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম। তো কারেন্ট, এবার চলে আসি তড়িতে, কারেন্ট ইলেকট্রিসিটির পোর্শনে। যে চলতড়িতের ক্ষেত্রে, যে চলতড়িতের ভেতরে চলতড়িৎটা কীভাবে তৈরি হয় বা কীভাবে উৎপন্ন হয় সেটা সম্পর্কে বলি। স্থির তড়িতের কথা একটু আগে বলছিলাম, যে তড়িৎ আধান উৎপন্ন হয়ে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে। চলতড়িতের ক্ষেত্রে কিন্তু আবদ্ধ থাকার ব্যাপার নেই, সেক্ষেত্রে এটা মুভ করে। তো আধান মুভ করার জন্য কিছু তো বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। মুভ মানে সেটা চলমান, মানে চলছে। তো আধান মুভ করার জন্য বা আধান চলার জন্য কিছু তো বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। তো সেই বলটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল যাকে বলা হয়, বাইরে থেকে আমাদের দিতে হয়, বা সোজা কথায় বলতে গেলে ব্যাটারি। তো কিভাবে হয়, যে এই চলতড়িতের ব্যাপারটা কিভাবে হয়, বা কে এর জন্য দায়ী, আধানগুলো পরিবহন করে কে? তো সেটার কথা বলতে গিয়ে বলি, যে ধরা যাক অ্যালুমিনিয়ামের একটা টুকরো নিয়েছি। অ্যালুমিনিয়ামের ওয়্যার তোমরা জানো, যে তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয়। অ্যালুমিনিয়ামের ভিতরে কী আছে? অ্যালুমিনিয়ামের পরমাণু আছে। পরমাণুর ভিতরে কী আছে? হচ্ছে ইলেকট্রন, প্রোটনস আর নিউট্রনস। তো ইলেকট্রনগুলো বাইরের দিকে মুভ করছে। অ্যালুমিনিয়ামের পরমাণু নিউক্লিয়াসের বাইরে অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রনগুলো আছে সে বাইরের দিকে মুভ করছে। তো অ্যালুমিনিয়ামের বাইরে যে ইলেকট্রন মুভ করছে তার মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে ফ্রি ইলেকট্রনস, যে একদম লাস্ট কক্ষে বা লাস্ট অরবিটে যে ইলেকট্রনস আছে সেটাকে বলি ফ্রি ইলেকট্রন। এছাড়া রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রা আরও কিছু ইলেকট্রনও কিন্তু মুক্ত হয়। তাহলে সেই যে মুক্ত ইলেকট্রন, যেগুলো নিউক্লিয়াসের আকর্ষণ বল ছেড়ে বাইরে বেরিয়ে যায়, সেই ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু কী করে র্যান্ডমলি ছোটাছুটি করছে, মানে যেদিকে সেদিকে ছোটাছুটি করছে অ্যালুমিনিয়ামের ওই ওয়্যারের মধ্যে। এবার এই র্যান্ডম মুভমেন্ট যখন ইলেকট্রনগুলো হয়, তখন কিন্তু এগুলো কোনো কিছু বোঝা যায় না বাইরে থেকে। সেই জন্য একটা শুধু অ্যালুমিনিয়ামের টুকরো যদি হাতে নাও, তাহলে বুঝতে পারবে যে তুমি কিন্তু শক খাচ্ছ না, বা তোমার কিছু ফিলিংস হচ্ছে না। কিন্তু অ্যালুমিনিয়ামের এই টুকরোটাতে যদি আমরা বাইরে থেকে যদি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ব্যাটারি কানেকশন করি, তারপরে যদি একটা লাইট লাগাই, তাহলে দেখবে দিব্যি জ্বলে ওঠে লাইটটা। তার মানে ভেতরের দিকে ওই যে ইলেকট্রনসগুলো যেগুলো র্যান্ডমলি মুভ করছে, সেই ইলেকট্রনগুলো কিন্তু এবার চলমান হলো। তাহলে একটা নির্দিষ্ট দিকে সে গতিশীল হলো। তাহলে এই যে অনেক মিলিয়নস ইলেকট্রনস, এই মিলিয়ন ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট দিকে চলতে শুরু করলো, তখন কী হলো? কারেন্ট ফ্লো করা শুরু হলো। তো এইখানে কারেন্ট ফ্লো করছে কে? এখানে কারেন্ট ফ্লো করছে হচ্ছে কে ক্যারি করে নিয়ে যাচ্ছে কারেন্টটাকে, সেটা হচ্ছে ইলেকট্রনস। তাই ইলেকট্রন হচ্ছে কারেন্ট ফ্লো করার জন্য বা চলতড়িৎ বা কারেন্ট ফ্লো করার জন্য মেনলি দায়ী, বা ও ক্যারি করে নিয়ে যায়। আচ্ছা, তাহলে ইলেকট্রনসটা বোঝা গেল জিনিসটা। এরপরে আসি যে কুলম্বের সূত্র। এটা প্রিভিয়াসে ছিল, যে প্রিভিয়াসে আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম। কুলম্বের সূত্র কী ছিল? যে দুটো তড়িতাধান আছে, একটা কিউ, আমি কিউ বড় হাতের ছোটো হাতে লিখেছি। এই দুটো তড়িতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আমরা জানি যে ইকুয়াল চার্জ।
রিপেল মানে বিকর্ষণ করে, আর যদি বিপরীত আধান হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করে। তার মধ্যে তড়িৎ আকর্ষণ বল হচ্ছে F ইজিক্যাল টু কিউ বাই আর স্কোয়ার। এরপরে ক্লাস 10-এর প্রথমের দিকে যে অংশটা শুরু হয়েছে তড়িৎ চলতড়িতে, সেটা হচ্ছে তড়িৎ বিভব ও বিভব পার্থক্য। তড়িৎ বিভবের কথা বলি, যে তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ বিভব জিনিসটা তোমাদের বই সিম্পলিভাবে লেখা আছে যে কোনো পরিবাহীকে যদি আমরা তড়িদাহিত করি তাহলে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতেও পারে, আবার অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতেও পারে। পরিবাহীর যে বিশেষ রকমের অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় তড়িৎ বিভব। তো আর একটা ধারণা আছে তড়িৎ বিভবের, সেটা হচ্ছে কার্যের ধারণা থেকে। এইটা নিয়ে একটু আলোচনা করি। কার্যের ধারণা থেকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই ধরা যাক একটা তড়িতাধান আছে যেটা অসীম দূরত্বে আছে। অসীম দূরত্ব মানে অনেকটা দূরত্বে আছে, ধরে নাও অনেকটা দূরত্ব, এবং সেটা একক তড়িতাধান কিউ ইজিক্যাল টু 1, একক একটা তড়িতাধান আছে। তাহলে এই অসীম তড়িতাধানকে আর একটা চার্জ দেখো বা আধান একটা আছে বড় হাতের কিউ আমি নিয়েছি। এই কিউ তড়িতাধানের চারপাশে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি করেছে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, সেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। সেটা নিয়ে তোমরা উঁচু ক্লাস গিয়ে পড়বে আরও ডিটেলসে, এটা এই ক্লাসের মধ্যে নেই। তাহলে এই কিউ ইজিক্যাল টু 1 বা একক ধনাত্মক তড়িতাধানকে যদি ওই তড়িৎ ক্ষেত্র যেটার কথা বলছিলাম, যে আকর্ষণ বা বিকর্ষণ বলে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আনতে গেলে, তাহলে বুঝতে পারছো যখনই আমি আর একটা তড়িতাধানকে আনছি এই বড় হাতের কিউ তড়িতাধানের অঞ্চলের মধ্যে, তখন কি করবে? তারা পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে কি? তার মানে ও দূরে সরে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিছু কাজ করতে হবে। কার উপরে? এই ছোট হাতের কিউকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, বা এই কিউ তড়িতাধানের কাছে আনতে। তাহলে অসীম দূরত্ব থেকে যদি হয়, তাহলে একটা একক ধনাত্মক তড়িতাধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে আমাকে কিছু কার্য করতে হবে। সেই কার্য ডিভাইডেড বাই এই তড়িতাধান, যেটাকে আমরা বলেছিলাম একক ধনাত্মক তড়িতাধান, এই এই যদি ডিভাইড করি বা ভাগ করি, এই দুটোর অনুপাতকে আমরা বলবো বিভব। তাহলে সংজ্ঞাটা আমি লিখেছি এখানে, বইয়েও দেওয়া আছে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে লিখেছি আধানের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল কোনো বিন্দুতে আনতে প্রয়োজনীয় কার্যকে আমরা বলি ওই বিন্দু তড়িৎ বিভব। বিন্দু তড়িৎ বিভব মানে যেইখানে আমি আনছি সেই পয়েন্টটাকে আমি বলছি সেই বিন্দুটা। কার জন্য? না এই কিউ তড়িতাধানের জন্য। কোন বিন্দুতে? পি বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে ভি ইকুয়ালস টু, সমীকরণটা আমি লিখি, সমীকরণটা এরকম দেখতে, ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউটা হচ্ছে কৃতকার্য, কিউটা হচ্ছে সে একক ধনাত্মক তড়িতাধান। তাহলে এখান থেকে পরে এভাবে লেখা যায় যে ডাব্লিউ সমান সমান ভি কিউ। এটা হচ্ছে অসীম দূরত্ব থেকে। এবার যদি দুটো আলাদা আলাদা বিন্দু হয়, ওখানে আমি একটা ছবি এঁকেছি, আলাদা আলাদা বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু, একটা বি বিন্দু। আমি বি বিন্দু থেকে এ বিন্দুতে তড়িতাধানকে আনবো কোথায়? না বড় হাতের কিউ তড়িতাধান, এর চারপাশে একটা অঞ্চল তৈরি করা আছে যেটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। এর মধ্যে যদি আনি বি বিন্দু থেকে এই বিন্দুতে, তাহলে প্রয়োজনীয় বিভব এবার কিন্তু হবে ভিএ মাইনাস ভিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। দুটো বিভব, দুটো বিন্দুর বিভব, একটা ভিভি একটা ভিএ। তাহলে ভিভিএ মাইনাস ভিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, এরপরে বিভব পার্থক্যের কথা বলি। উচ্চ বিভব নিম্ন বিভব, সেটাও একটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটিকে বলে উচ্চ বিভব। আর যদি নিম্ন বিভব কি? অনুরূপভাবে আরেকটা নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণে নেগেটিভ আধান উপস্থিত থাকলে নিম্ন বিভবে আছে। এরকম উচ্চ বিভবকে আমি এরকম একটা চিহ্ন দিয়ে লিখেছি V1, এটাকে আহিত করা হয়েছে, প্লাস আধান ধনাত্মক আধান আছে, ঋণাত্মক আধান আছে, V1 V2 দুটোর মধ্যে তড়িৎ একটা তার দিয়ে আমি জুড়ে দিয়েছি, এবং তার মাঝখানে একটা তার দিয়ে জুড়ে দেওয়ার ফলে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। এবং বিভব এটাকে আমি V2 গ্রেটার দেন V1 লিখেছি, V1 গ্রেটার দেন V2, ধনাত্মক এটা ঋণাত্মক। আচ্ছা, তারপরে অংশটাতে আসছি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক ফ্লো এটাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। এইটা এই তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে বলি, যে ধরা যাক একটা ওয়্যার নিয়েছি বা তার নিয়েছি, তার একটা নির্দিষ্ট একটা ক্রস সেকশন নিয়েছি। ক্রস সেকশন মানে তার একটা ক্ষেত্রফল কেটে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে কটা তড়িতাধান প্রবাহিত হয় তাকে আমরা বলি তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকে আই চিহ্ন দিয়ে লেখা হয়। আমি লিখেছি আই, আধান ডিভাইডেড বাই সময়, আধান ডিভাইডেড বাই সময়। আধানকে আমরা কিউ চিহ্ন দিয়ে লিখবো, সময়কে টি চিহ্ন দিয়ে লিখেছি, তাহলে আই সমান কিউ বাই টি। এটা ওয়্যার নিয়েছি, এটা ক্রস সেকশন কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কিউ তড়িতাধান প্রবাহিত হচ্ছে পরিবাহীর। তাহলে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে কটা
প্রতি সেকেন্ডে যে প্রবাহিত আধানকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে আই চিহ্ন দিয়ে লিখেছি। তাহলে বিভবকে আমরা লিখেছিলাম ভিএ মাইনাস ভিবি, বিভব প্রভেদ, বিভব প্রভেদ। ভিকে লিখেছি বিভব, ভিএ মাইনাস ভিবিকে লিখেছি বিভব প্রভেদ। বিভব প্রভেদ মানে দুটো আলাদা আলাদা বিন্দু, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমি তড়িতাধানকে আনছি। আর বিভবের ক্ষেত্রে লিখেছি অসীম দূরত্ব থেকে একটা তড়িতাধানকে আনছি একটা নির্দিষ্ট দূরত্বে। আর এখানে বললাম যে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটাকে বলেছি আই সমান সমান কিউ ভাগ টি। আচ্ছা, এরপরে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটার কথা আসে, বারবার মাধ্যমিক পরীক্ষা আসে, সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্রের কথা বলি। ওহমের সূত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ওহমের সূত্রটার স্টেটমেন্ট আমি বলি যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে। উষ্ণতাটা অবশ্যই মেনশন করলাম, বিশেষ করে উষ্ণতা নির্দিষ্ট না থাকলে ওহমের সূত্র কিন্তু ওহমের সূত্রে সমস্যা হয়। সেই জন্য ওহমের সূত্রটা অবশ্যই উল্লেখ করবো, পরে বলছি সেই ব্যাপারটা নিয়ে। যে ওহমের সূত্র বলছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকলে তাহলে পরিবাহীর যে বিভব প্রভেদ, একটা পরিবাহী নিয়েছি, সেই পরিবাহী বিভব প্রভেদ কার সঙ্গে সমানুপাতিক, তার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা যায় তার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক আই। ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক চিহ্নটি দিলে একটা ধ্রুবক চিহ্ন বসাতে হয়, সেটাকে আমরা বলছি আর। তাহলে ভিএ মাইনাস ভিবিকে আমরা লিখেছি ভিএ মাইনাস ভিবিকে আমরা ভি লিখেছি, ভি সমান সমান আর আই। আরটাকে বলা হয় পরিবাহী রোধ। একটা ছবি আঁকি, রোধ সিম্বলিক ডায়াগ্রাম, সেটা সিম্বল রোধ। এইখানে লিখেছি ভিএ, এইখানে লিখেছি ভিবি, তড়িৎ প্রবাহ মাত্রাকে লিখেছি আই। তাহলে চিহ্নটা দেখতে এরকম, লজিক্যাল ডায়াগ্রাম এটা একটা। ভিএ ভিবি, তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে যাচ্ছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এদিক থেকে এদিকে যাচ্ছে। আই প্রবাহ মাত্রা দেখেই বুঝতে পারছো যে যেদিক থেকে যেদিকে যাচ্ছে তার মানে এদিকে বিভব প্রভেদ, বিভব বেশি, এদিকে বিভব কম। সো ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু আর আই। আরটা হচ্ছে পরিবাহী রোধ। অ্যাকচুয়ালি রোধের সিম্বলটাকে এইভাবে জিগজ্যাগ দিয়ে দেখানো হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু রোধ এরকম নয়, দিস সিম্বলিক একটা ডায়াগ্রাম। ভিজিক্যাল টু আর আই। নেক্সট এটার কথা বলবো যে ভিজিক্যাল টু আর আই, এই ওহমের সূত্রের যে গাণিতিক রূপ, এটাকে ওহমের সূত্রের গাণিতিক রূপ বলে। গাণিতিক রূপটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে দেখতে কেমন হয় সেটা কথা বলতে গিয়ে, গ্রাফিক্যালি প্লট করার আগে দেখে বলতে গেলে যে সরলরেখার কথা বলি, যে যে কোনো সরলরেখার সমীকরণকে আমরা লিখতে পারি যে ওয়াইজিক্যাল টু এম এক্স প্লাস সি। ওয়াইজিক্যাল টু এম এক্স প্লাস সি হচ্ছে যে কোনো সরলরেখার সমীকরণ। এটা তোমাদের অঙ্কে শেখানো হবে। এবং এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে দেখতে হয় এরকম যে সি এম এক্স প্লাস সি, এরকম দেখতে হয়। সিটাকে বলা হয় সরলরেখার ছিদ্রিতাংশ, এমটাকে বলা হয় সরলরেখার নতি। তো সি সমান সমান যদি শূন্য হয় তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স, সরলরেখাটা দেখতে হয় এরকম। যদি সি এর মানটা শূন্য হয়, ছিদ্রিতাংশ যদি শূন্য হয় তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স এরকম দেখতে হয়। তাহলে এই যে সরলরেখার সমীকরণটা দেখতে ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এই সরলরেখার সমীকরণটা দেখো উপরের দিকে যে ওহমের সূত্রের যে গাণিতিক রূপটা আমরা পেয়েছি তার সঙ্গে অনেকটা মিল আছে। ওয়াই ইজ ইকাল টু এম এক্স, ভি ইজ ইকাল টু আর আই। তাহলে একই রকমভাবে যদি ভি ইজ ইকাল টু আর আই আমরা প্লট করি তাহলে দেখতে হয় সরলরেখাটা দেখতে হয়, গ্রাফটা দেখতে হয় যে এরকম একটা মূলবিন্দুকে আমি সরলরেখা যাকে বলা হয়, মূলবিন্দুকে আমি সরলরেখা। আচ্ছা, গ্রাফের ইম্পর্টেন্সটা কি? গ্রাফ থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আমরা যে কোনো পরিবাহীর রোধ আমরা বের করতে পারি। কীভাবে? আমরা এখানে একটা ছক আমরা কেটেছি, প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ। প্রবাহ মাত্রা I1, বিভব প্রভেদ V1। যদি আমরা V1 ভাগ I1 করি তাহলে আমরা পাই রোধ R। V2 ভাগ I2 করি তাহলে সেই রোধের মানটা একই রোধের মান পাচ্ছি আমরা। তার মানে একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে রোধের মান প্রত্যেক ক্ষেত্রে একই থাকছে। তার মানে আমরা লেখচিত্র থেকে সহজেই কিন্তু যে কোনো পরিবাহী রোধ আমরা বের করতে পারি। আচ্ছা, ওহমের সূত্র যেটা আমরা পড়ছিলাম, যে সেই ওহমের সূত্র থেকে আমরা পরিবাহীকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওহমীয় পরিবাহী, মানে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র সহজেই মেনে চলে, বা ওহমের যে সূত্রটা আমি বললাম সেটা সহজেই মেনে চলে, সেগুলো হচ্ছে ওহমীয় পরিবাহী। যেমন নর্মাল যে ওয়্যারগুলো আছে, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, এই সমস্ত পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু সহজেই, রূপা সহজেই কিন্তু তড়িৎ প্রবাহ চলে, এবং এই পরিবাহীগুলোকে আমরা বলি ওহমীয় পরিবাহী। এছাড়া আর একটা পরিবাহী আছে যে পরিবাহীর মধ্যে দিয়ে কিন্তু সহজে
ওহমের সূত্র মেনে চলে না এবং সেই সমস্ত পরিবাহীগুলোকে আমরা বলি অ-ওহমীয় পরিবাহী, নন ওহমিক কন্ডাক্টর বলা হয়। এটা ওহমিক কন্ডাক্টর বলা হয়। এক্সাম্পল হচ্ছে ডায়োড, ট্রায়োড, টেট্রোড, পেন্টোড, ট্রানজিস্টর এটসেট্রা। শুধু তোমাদের ক্লাসের সুবিধার জন্য আমি ডায়োড এবং ট্রানজিস্টরের কথা বললাম। ডায়োডের ক্ষেত্রে গ্রাফটা দেখতে হয়, ডায়োড বা ট্রানজিস্টরের ক্ষেত্রে লেখচিত্র ভি ভার্সাস আই যদি প্লট করি তাহলে গ্রাফটা দেখতে হয় এরকম। দেখতে পাচ্ছ প্রথম দিকে এটা সোজা ওহমীয় পরিবাহীর মতো একটা গ্রাফ হয়, তারপরে দিকে ফ্ল্যাট হয়ে বেঁকে গেছে। তাহলে এই সমস্ত পরিবাহীগুলো কিন্তু ওহমের সূত্র, যেটা যে স্ট্রেট লাইন, সেই সূত্রটা মেনে চলে না। সুতরাং এগুলো হচ্ছে অহমীয় পরিবাহী। আচ্ছা, তারপরে একটা নিউমনিক বলবো, সেটা হচ্ছে ভিজিক্যাল টু আই আর এর যে ওহমের সূত্র, ওহমের যে সূত্রটা তোমরা পড়লে সেই সূত্রটা কীভাবে মনে রাখবে তার জন্য একটা ট্রায়াঙ্গেল আমি এঁকেছি। ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম দেখতে, ভি উপরের দিকে ভি একটা অর্ধেক ভাগ করেছি, ভি নিচের দিকে আই আর, নিচের পোর্শনটা আমি অর্ধেক ভাগ করেছি আই আর, এইভাবে। তো সূত্রটা হচ্ছে ভি ইজিক্যাল টু আই আর, ওহমের সূত্র থেকে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এবার যে কোনো একটা যদি আমাদের বের করতে হয় তাহলে বাকিটা কিন্তু ডিভাইড ভি বাই আর, মানে আই যদি বের করতে চাই তাহলে আই সমান সমান ভি বাই আর, বা আর যদি বের করতে চাই তাহলে আর সমান সমান ভি বাই আই। আমি এখানে লিখছি বক্সে ভি ইজিক্যাল টু আই আর, ওহমের সূত্র, গাণিতিক রূপ, আই ইজিক্যাল টু ভি বাই আর ইজিক্যাল টু ভি বাই আই। এই সূত্র ওহমের সূত্রের এই তিনটে রূপ অবশ্যই আমরা ভালো মতো মনে রাখবো এবং কিছু কোশ্চেন আমি দিচ্ছি এরপরে, সেগুলো কিন্তু অবশ্যই করবে এবং পড়বে। থ্যাংক ইউ।